যখন আমার বয়স ১০ বছর ছিল, তখন আমার বাবা হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যান। উকিল আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি তোমার আসল মায়ের সাথে থাকতে চাও, নাকি তোমার বাবা যে ২০০ মিলিয়ন ইউয়ান রেখে গেছেন তা নিতে চাও? গত জীবনে আমি কাঁদতে কাঁদতে মায়ের পেছনে ছুটেছিলাম, কিন্তু সে বাবার মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে প্রতিবেশী ওল্ড ওয়াং নয়, আঙ্কেলস হাউকে বিয়ে করে নেয়। তাদের চোখে আমি বোঝা হয়ে গিয়েছিলাম। অবশেষে মাত্র ২৮ বছর বয়সে কনস্ট্রাকশন সাইটে কাজ করতে করতে আমার মৃত্যু হয়। এখন ফিরে তাকালে সেই জীবন সত্যিই করুণ এবং হাস্যকর বলে মনে হয়। আমি কতটা বোকা ছিলাম, এবং এখন ভাগ্য আমাদের আবার সেই একই মোড়ে নিয়ে এসেছে। আমার সামনে দাঁড়িয়ে থাকা ওই মহিলাটি ডুকরে ডুকরে কাঁদছে। ওল্ড নিং, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? আমি আর আমার বাচ্চা এখন কিভাবে বাঁচব? সে এমনভাবে কাঁদছিল যেন পৃথিবী শেষ হয়ে গেছে। তার শরীর একদম এলিয়ে পড়েছিল। যদি কেউ তাকে ধরে না রাখত, তবে সে ওখানেই ধপাস করে পড়ে যেত। গত জীবনে আমি তার অভিনয়ে ভুলে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল সে সত্যিই ভেঙে পড়েছে, যে সে আমাকে ছাড়া বাঁচতেই পারবে না। আমি ছুটে গেলাম, তার পা জড়িয়ে ধরলাম, আর কাঁদতে কাঁদতে বললাম যে আমি তার সাথেই থাকতে চাই। কিন্তু তারপর কি হল? সে ওই সব টাকা নিয়ে নিল, যা আমার বাবা নিজের জীবনের ঝুঁকি নিয়ে উপার্জন করেছিলেন। আর মাত্র ৩ মাস পর সে খুশি মনে অন্য এক লোককে বিয়ে করে বসে, ঝাও কি আং, যার সম্পর্কে সে বলতো যে ও সব সময় আমাদের সাহায্য করে এসেছে। সীমা তো তখন ছাড়িয়ে গেল যখন বাবার ছাইও পুরোপুরি ঠান্ডা হয়নি, আর ওই লোকটা আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করল। এমনকি ওই একই নতুন বিছানায় ঘুমোল, যেটাতে একসময় আমার বাবা ঘুমোতেন। আর আমি তাদের চোখের কাঁটা হয়ে গেলাম। অনাকাঙ্ক্ষিত, বিরক্তিকর একটি বোঝা। ঝাও কি আংয়ের এক ছেলে ছিল, যে আমার থেকে ২ বছরের বড় ছিল। সে আমাকে এমনভাবে দেখত যেন আমি তার জীবনের ভিলেন। লিলান তার সৎ ছেলেকে খুশি করার জন্য আমাকে নির্মমভাবে মারধর করত, গালিগালাজ করত, যেন আমি মানুষ নই, কোনো চাকর। বাবা যে টাকা রেখে গিয়েছিলেন, সেটা তাদের আরামায়াসের জীবনের ফান্ডে পরিণত হল। ওই সৎ ছেলের ফুর্তির খরচ, তার লোক দেখানো দেখনদারি আর শখ সবকিছু আমার বাবার টাকায় চলত। আর আমি তো কেবল একটা ব্যবহার করার ঘুঁটি, খেলনা। এমনকি নিজের স্কুলের বেতন দেওয়ার জন্য আমাকে ভাঙাড়ি কুড়োতে হতো। আমি হাই স্কুল পর্যন্ত শেষ করতে পারিনি। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে কাজে পাঠিয়ে দিল। অজুহাত কি ছিল? ছেলেদের তাড়াতাড়ি স্বাবলম্বী হওয়া উচিত। হ্যাঁ, কি পরিহাস ছিল! আমি ১০ বছর ধরে কনস্ট্রাকশন সাইটে ইট বয়েছি, আর তারপর একদিন অতিরিক্ত কাজের চাপে আমার শরীর জবাব দিয়ে দিল। আমি জ্বলন্ত লোহার রডের স্তূপের ওপর পড়ে গেলাম, আর তারপর আর কখনো উঠিনি। কিন্তু এবার আমি ফিরে এসেছি। লিলান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাবা, ভয় পেও না, এখন থেকে মা তোমার পুরো খেয়াল রাখবে। সে আমাকে ধরে কাঁদছিল, নাক দিয়ে জল পড়ছিল, চোখের জল থামছিল না। কিন্তু তার চোখের গভীরে অন্য কিছুই লুকিয়েছিল, এমন এক লোভ, এমন এক অস্থিরতা, যা খুব কষ্টে চোখে পড়ছিল। এবার তাকে দেখে আমার গত জীবনের মতো দুঃখ হল না। আমি শুধু চুপচাপ শান্ত মুখে তার এই চমৎকার অভিনয় দেখতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে বাবার পুরনো বন্ধু এবং তার উকিল আঙ্কেল ঝাও এগিয়ে এলেন। আঙ্কেল ঝাও গভীর শ্বাস নিলেন, আমার কাঁধে হাত রাখলেন, আর তারপর নিজের ব্রিফকেস থেকে একটি ফাইল বের করে বললেন গম্ভীর গলায়, লিলান, এটা নিংয়ের উইল। তার গলা আজ একটু বেশি ভারী মনে হচ্ছিল। নিং প্রতিটি পরিস্থিতির কথা আগে থেকেই ভেবে রেখেছিল। তার নামে মোট ২০০ মিলিয়নের সম্পত্তি রয়েছে, যার লিগ্যাল নোটারাইজেশনও হয়ে গেছে। এখন দুটি বিকল্প আছে। প্রথমত, যদি শাওই তার মায়ের সাথে থাকতে বেছে নেয়, তাহলে এই টাকা তার লালন পালন এবং ভবিষ্যৎ খরচের জন্য একটি ট্রাস্টে রাখা হবে, যতক্ষণ না সে সাবালক হচ্ছে। এ কথা শুনতেই লিলানের শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল। তার চোখে হঠাৎ এক ভয়ঙ্কর চমক দেখা দিল। সে উইলটার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সামনে সোনার পাহাড় রেখে দেওয়া হয়েছে। আঙ্কেল ঝাও আরও বললেন, দ্বিতীয়ত, যদি শাওই তার মায়ের সাথে থাকতে না চায়,
তাহলে পুরো টাকা একটি আলাদা ট্রাস্ট ফান্ডে যাবে, যা আমি পরিচালনা করব। সেই টাকার উপর শুধু শাওইর অধিকার থাকবে। লিলান তার থেকে এক পয়সাও পাবে না। পুরো পরিবেশ একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সবার দৃষ্টি সরাসরি আমার উপর স্থির হল, একটা 10 বছরের বাচ্চার উপর। লিলানের শরীর স্পষ্টতই আড়ষ্ট হয়ে গেল। সে অবিশ্বাসের সাথে আঙ্কেল ঝাওয়ের দিকে তাকিয়েছিল, যেন বলছিল, এমন বিকল্পও কি কেউ দেয়? কিন্তু পরের মুহূর্তেই তার মুখে আবার দুঃখের অভিনয় শুরু হল। সে সঙ্গে সঙ্গে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে শুরু করল। আরে উকিল সাহেব, আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? আমি আমার ছেলেকে কেন চাইব না? শাওই তো আমার জীবন। সে ওপর দিয়ে কাঁদছিল, কিন্তু নিচ দিয়ে আমার বাহুতে জোরে চিমটি কাটছিল, আর তারপর কানের কাছে দাঁত কামড়ে ফিসফিস করে বলল, নিঙ্গে, তুই যদি একটুও উল্টোপাল্টা কিছু বলেছিস, তাহলে প্রাণে মেরে ফেলব। তুই আমার ছেলে, তোর টাকা মানে আমার টাকা। গত জীবনে আমি এটা শুনে ভয়ে কেঁপে উঠেছিলাম, আর তার কথায় ভুলেও গিয়েছিলাম। মা তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু এখন এখন আমার কেবল ঘেন্না হচ্ছিল, এমনকি বমিও পাচ্ছিল। আমি পরিষ্কার অনুভব করছিলাম আমাকে ধরে থাকা তার হাত কাঁপছিল, দুঃখের কারণে নয়, লোভ আর উত্তেজনায়। জীবনে সে এত টাকা কখনো দেখেইনি। তার মাথায় তো এখন থেকেই স্বপ্ন ঘোরাফেরা করছে, ঝাও ইয়াংয়ের সাথে বিলাসিতার জীবন, টাকা ওড়ানো, ফুর্তি করা। আমি ধীরে ধীরে তার দম বন্ধ করা বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম, আর যেই মুক্ত হলাম, আমি মাথা তুলে সরাসরি আঙ্কেল ঝাওয়ের দিকে তাকালাম। তার চোখে স্পষ্টতই বিস্ময় ছিল। আমি একটি একটি শব্দ স্পষ্ট করে উচ্চারণ করে বললাম, আঙ্কেল ঝাও, আমি দ্বিতীয় বিকল্পটি বেছে নিচ্ছি। আমার ওই 200 মিলিয়ন চাই। পুরো শোক সভার হলঘর একদম শান্ত হয়ে গেল। এতটা নিস্তব্ধতা যে সূচ পড়ার শব্দও শোনা যেত। সবাই আমার দিকে তাকিয়েছিল, যেন কেউ পৃথিবীর পজ বাটন টিপে দিয়েছে। লিলানের মুখে যে দুঃখ ছিল, সেটা সেই মুহূর্তেই জমে গেল। তারপর ধীরে ধীরে ভাঙতে শুরু করল, আর শেষ পর্যন্ত তার মুখে কেবল একটি জিনিসই অবশিষ্ট রইল, ভয়ঙ্কর রাগ আর বিশ্বাস করতে না পারার মতো এক ভীষণ রূপ। লিলান চিৎকার করে উঠল, নিঙ্গে, তুই এইমাত্র কি বললি? তার গলার স্বর এতটাই তীক্ষ্ণ এবং কর্কশ ছিল, যেন কারোর কান ফাটিয়ে দেবে। কিন্তু আমি একদম শান্ত ছিলাম। আমি আবার বললাম, গলার স্বর নিচু ছিল, কিন্তু প্রত্যেকটি শব্দ পেরেকের মতো বিঁধছিল। আমার তোমার সাথে থাকতে হবে না। আমার টাকা চাই। লিলান পাগলের মতো চিৎকার করে উঠল, তুই পাগল হয়ে গেছিস নাকি? অযোগ্য সন্তান, আমি তোর নিজের মা। এবার সে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে রাস্তার ঝগড়াটে মহিলাদের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আর সরাসরি আমাকে চড় মারার জন্য হাত তুলল। কিন্তু তখনই কেউ একজন তার হাত মাঝপথেই ধরে ফেলল। তিনি ছিলেন আঙ্কেল ঝাও। আঙ্কেল ঝাওয়ের চেহারা রাগে শক্ত হয়ে গিয়েছিল। তিনি ঠান্ডা গলায় বললেন, লিলান, একটু শান্ত হন। এটা ভাইয়ের শোক সভা, আর এটা শাওইর নিজের সিদ্ধান্ত। লিলান সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, একটা বাচ্চা কি বোঝে? নিশ্চয়ই আপনিই একে উস্কে দিয়েছেন। আঙ্কেল ঝৌ ঘৃণাভরা মুখে তার হাত ঝটকে দিলেন। তারপর পরিষ্কার গলায় বললেন, আমি আবার বলছি, এটা ভাইয়ের উইল, আর এর আইনি ক্ষমতা আছে। যেহেতু শাওই নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তাই আমি এখনই পরবর্তী প্রক্রিয়া শুরু করব। আজ থেকে আপনি ওর আইনি অভিভাবক রইলেন না। লিলান পুরোপুরি স্তম্ভিত হয়ে গেল। সে আমার দিকে তাকাল। তার চোখে এখন শুধু ঘৃণা ছিল, বিষ ছিল। মনে হচ্ছিল যেন আমি তার ছেলে নই, জন্ম জন্মান্তরের শত্রু। হয়তো সে বুঝতেই পারছিল না যে তার ভীতু আর সবসময় চুপ করে থাকা ছেলেটা হঠাৎ এতটা ঠান্ডা কিভাবে হয়ে গেল। কিন্তু আমার এখন তাকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আমি সরাসরি আঙ্কেল ঝৌয়ের কাছে গেলাম। তার জামার হাতা হালকা করে ধরে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল, বাবার কি আগে থেকেই সব জানা ছিল? এ কথা শুনতেই আঙ্কেল ঝৌয়ের শরীর হালকা কেঁপে উঠল। তিনি নিচে বসলেন এবং অনেকক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ভারাক্রান্ত হৃদয়ে মাথা নাড়লেন। তোমার বাবা খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। শুধু তিনি তোমাকে খুব বেশি ভালোবাসতেন। তার কথা শুনতেই আমার চোখ ফেটে জল চলে এলো।
হ্যাঁ, বাবা যখন এতই বুদ্ধিমান ছিলেন, তখন তিনি লীলানের আসল রূপ কিভাবে বুঝতে পারেননি? তিনি সব জানতেন, কিন্তু শুধু আমাকে একটা সম্পূর্ণ পরিবার দেওয়ার জন্য তিনি সব সহ্য করে গেছেন। তারপর যখন তিনি জানতে পারলেন যে তার রোগ দুরারোগ্য এবং তার কাছে বেশি সময় নেই, তখন তিনি আমার জন্য এই পথ তৈরি করেছিলেন। গত জীবনে আমি কত বড় বোকা ছিলাম! আমি নিজের হাতে বাবার শেষ ভালোবাসাকে নষ্ট করে দিয়েছিলাম। কিন্তু এবার নয়। এই জীবনে আমি সেই একই ভুল আর করব না। আমি সেই ২০০ মিলিয়ন বেছে নিয়েছি। সব শেষে লীলানকে তার আত্মীয়রা টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। কিন্তু যাওয়ার সময় তার চোখে যে বিষ ছিল, তা আমি কক্ষনো ভুলব না। যদিও এখন আমার তাকে নিয়ে বিন্দুমাত্র পরোয়া ছিল না। যে মুহূর্তে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, সেই মুহূর্তেই আমাদের মধ্যে মা-ছেলের সম্পর্ক শেষ হয়ে গেছে। এখন শুধু ঘৃণা বেঁচে ছিল। তারপর আঙ্কেল ঝৌ আমার নতুন অভিভাবক হলেন, এবং তিনি সত্যিই একজন সৎ এবং বিশ্বস্ত মানুষ ছিলেন। বাবার শেষ কৃত্যের পর আঙ্কেল ঝৌ আমাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তিনি আমার সামনে বিনিয়োগের বা ইনভেস্টমেন্টসের একটা লম্বা তালিকা রাখলেন। এই সবকটি ছিল সেই প্রজেক্ট যেগুলোর ওপর বাবা মৃত্যুর আগে রিসার্চ আর কাজ করেছিলেন। কিন্তু আমি সময় নষ্ট না করে সরাসরি শেষ পাতা উল্টে দিলাম। তারপর বললাম, আঙ্কেল ঝৌ, এই সব বিক্রি করে দিন। আঙ্কেল ঝৌ চমকে উঠলেন। কি? শাওই, এই সবই হল ব্লু চিপ স্টক। তোমার বাবা অনেক ভেবেচিন্তে এগুলো বেছেছিলেন। এগুলো যথেষ্ট স্থিতিশীল। আমি মাথা নাড়লাম। খুবই ধীর গতির। তারপর আমি আঙুল তুলে তালিকার কিছু সাধারণ দেখতে নামের দিকে ইশারা করলাম। সব টাকা এই কোম্পানিগুলোতে লাগান। আঙ্কেল ঝৌ ভুরু কুচকালেন। কি? টেনসেন্ট, আলিবাবা, এগুলো কেমন কোম্পানি? আমি তো এদের সম্পর্কে কখনো শুনিইনি। শাওই, ইনভেস্টমেন্ট কোনো বাচ্চাদের খেলা নয়। আমি শান্ত হয়ে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল ঝৌ, আপনি কি আমার বাবাকে বিশ্বাস করতেন? তিনি কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তারপর মাথা নাড়লেন। অবশ্যই। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, তাহলে আমার ওপরও বিশ্বাস রাখুন। এবার বাবা আমাকে স্বপ্নে বলেছেন। হ্যাঁ, অজুহাতটা একটু সস্তা ছিল, কিন্তু আমার কাছে আর বিকল্পই বা কি ছিল? কিন্তু যখন আঙ্কেল ঝৌ আমার চোখের দিকে তাকালেন, একটা ১০ বছরের বাচ্চার চোখ এতটা শান্ত আর ঠান্ডা হতে পারে না। হয়তো সেই কারণেই তিনি যেন কোনো জাদুর প্রভাবে রাজি হয়ে গেলেন। তিনি কি করে জানবেন যে নামগুলোর ওপর আমি আঙুল রেখেছিলাম, আগামী ১০ বছরে ওরাই পুরো দুনিয়া কাঁপিয়ে দিতে যাচ্ছিল। দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানি হতে চলেছিল, আর আমি তাদের সবচেয়ে রহস্যময় শেয়ার হোল্ডার। সব ব্যবস্থা শেষ হওয়ার পর আমি অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললাম এবং নিজের নতুন জীবনের লক্ষ্য স্থির করে নিলাম। শুয়ে থাকা। হ্যাঁ, শুধু আরামের জীবন কাটানো। গত জীবনে আমি কাজ করতে করতে নিজেকে ক্ষয় করে ফেলেছিলাম। এইবার আমি আয়েশ করে বাঁচতে চেয়েছিলাম। আমি আঙ্কেল ঝৌকে বললাম আমাকে সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করে দিতে, কিন্তু পড়াশোনায় জান লাগানোর জন্য নয়, শুধু এই জন্য যাতে সেখানকার পরিবেশ খুব ভালো ছিল আর ক্যান্টিনের খাবার টপ ক্লাস। আমি জিম শুরু করলাম অন্য কোনো কারণে নয়, শুধু এই জন্য যাতে 6 প্যাক নয়, সরাসরি 8 প্যাক অ্যাপস তৈরি হয়, আর ভি লাইন এমন হয় যে পোশাকে আমাকে হিরো লাগে। আমি চীনের ৮টা বড় কুইজিন শেখা শুরু করলাম। নিজের মদ তৈরি করাও শুরু করলাম। শেফ হওয়ার জন্য নয়, শুধু নিজের জিভের তৃপ্তির জন্য। বাকি সব টেনশন আমি আঙ্কেল ঝৌয়ের উপর চাপিয়ে দিলাম, আর পরে ওই প্রফেশনাল টিমের ওপর, যা তিনি আমার জন্য তৈরি করেছিলেন। ওই টিমের লিডার ছিল লাও, ওয়াল স্ট্রিট থেকে ফেরা একজন টপ লেভেল এক্সপার্ট। আমি তাকে তার পুরনো বেতনের ৩ গুণ বেশি দিয়ে হায়ার করলাম। কিন্তু আমার শুধু একটাই শর্ত, আমাকে বিরক্ত করো না। ছোটখাটো জিনিস নিজে সামলে নাও, আর যদি কিছু না সামলাতে পারো, তাহলে শুধু কোম্পানিটা দেউলিয়া করে দিও না। লাও আমাকে এমনভাবে দেখত যেন আমি কোনো ধনী জমিদারের বকে যাওয়া অপদার্থ ছেলে। কিন্তু তবুও সে সততার সাথে আমার সব অর্ডার পালন করে চলল। আর ধীরে ধীরে আমার জীবন একজন আসল বসের মতো হয়ে গেল। বস, টিএসটির স্টক আবার ৩ গুণ বেড়ে গেছে। আমরা এবার ৫ বিলিয়ন কামিয়েছি। ওহ আচ্ছা, আমাকে বিরক্ত করো না।
আমি এখন বুদ্ধ জাম্পস ওভার দ্য ওয়ালের রেসিপি রিসার্চ করছি। বস, আলিবাবা এখন পাবলিক হতে চলেছে। আমাদের আইপিও ভ্যালু 100 বিলিয়নের ওপরে যেতে চলেছে। বস, ঠিক আছে, এটা একটু দেখো। আমি যে নতুন হলুদ মদ বানিয়েছি তার স্বাদ কেমন এসেছে। বস, আপনি গতবার যে জমিটা এমনি কিনে নিয়েছিলেন, সরকার এখন সেটাকে নতুন সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বানাতে চলেছে। তার দাম 100 গুণ বেড়ে গেছে। ধীরে ধীরে লাও আমার আরামদায়ক জীবনের অভ্যস্ত হয়ে গেল। এমনকি সে নিজেই আমার জন্য কোটি কোটি টাকার ছোটখাটো ব্যবসা ফিল্টার করতে শুরু করল। আর আমি আলস্যতা আর আয়েশের দুনিয়ায় আরও গভীরে তলিয়ে যেতে লাগলাম। আমার সম্পদ বরফের গোলার মতো বাড়তে থাকল। কিন্তু সংখ্যা দেখে আমার মস্তিষ্ক অবশ হয়ে গেছিল। এখন আমার শুধু একটা জিনিসেই আগ্রহ ছিল, নিজেকে আরও আরামদায়ক জীবন কিভাবে দেব। ধীরে ধীরে আমি ধনীদের দুনিয়ায় একটা রহস্যময় কাহিনী হয়ে গেলাম। কেউ জানত না আমি কে। শুধু এতটুকু জানা ছিল যে একজন মিস্টার নিং আছেন, যিনি অত্যন্ত ধনী, কিন্তু খুব কমই তাকে দেখা যায়। তারপর আমার 18 বছর বয়স হওয়ার পর একজন মহিলা আমার এই শান্ত আর আরামের জীবনকে নাড়িয়ে দিল। শাও ওয়ান কিং, আমার গত জীবনের বাগদত্তা। আমাদের বাগদত্তা আমার দাদাজি ঠিক করেছিলেন, কিন্তু বাবার চলে যাওয়ার পর আমাদের পরিবার ভেঙে গেল। আর তারপর ওই সম্পর্কের কথা কেউ কখনো উল্লেখ করেননি। কিন্তু কেউ এটা ভাবেনি যে বাবার রেখে যাওয়া উত্তরাধিকার 10 বছর পর একটা বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যে পরিণত হবে। আমি ইচ্ছে করেই সব সময় লো প্রোফাইল থাকা বেছে নিয়েছিলাম। কিন্তু নিং পরিবারের প্রত্যাবর্তন তবুও শাও পরিবারের নজর এড়াতে পারেনি। তাই আমার 18তম জন্মদিনে শাও পরিবারের প্রধান নিজে তার আদরের নাতনিকে নিয়ে দেখা করতে এলেন। ওপর ওপর অজুহাত ছিল পুরনো বিয়ের কথা পূর্ণ করা, কিন্তু আসল কারণ টাকা সবসময় সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। আমি প্রথমবার শাও ওয়ান কিংকে আঙ্কেল ঝোয়ের বাড়ির লিভিং রুমে দেখলাম। সে সাদা রঙের একটা ফিটেড স্যুট পরেছিল, লম্বা চুল যত্নে বাঁধা, মুখে হালকা কিন্তু অত্যন্ত ক্লাসি মেকআপ। সে সুন্দরী ছিল। দারুণ সুন্দরী, কিন্তু বরফের পাহাড়ের মতো ঠান্ডা। তার চারপাশে এমন একটা পরিবেশ ছিল যে কেউ সহজে কাছে আসার সাহস পেত না। সে ঠিক সেই নিখুঁত বিজনেসম্যান ছিল যাকে পরিবারের উত্তরাধিকারীর মতো মানুষ করা হয়েছে। যুক্তিবাদী, শক্তপোক্ত, শান্ত। শুনেছিলাম সে 20 বছর বয়সে 2টো ডক্টরেট করে নিয়েছিল আর 22 বছর বয়সে ফ্যামিলি বিজনেস সামলে নিয়েছিল। তার নির্দয় ব্যবসায়িক কায়দাকানুন দেখে বড় বড় চালাক ব্যবসায়ীরাও ভয় পেত। তার দুনিয়ায় শুধু 3টে জিনিস ছিল: ক্যারিয়ার, লাভ আর ডেটা। আবেগ, তার জন্য সেগুলো ছিল সবচেয়ে বাজে দুর্বলতা। সে আমার সামনে বসেছিল, পায়ের ওপর পা তুলে তার নজর আমাকে এমনভাবে স্ক্যান করছিল যেন কোনো মেশিন কোনো মানুষকে চেক করছে। কোনো লজ্জা ছাড়াই সরাসরি পর্যবেক্ষণ। আর আমি ঠিক সেই সময়ে জিম থেকে ফিরেছিলাম। ঢিলেঢালা স্পোর্টস পোশাক পরা ছিল, চুল তখনও ঘামে ভেজা। আমি অলসভাবে সোফায় গায়ে এলিয়ে দিলাম আর আয়েশ করে একটা আপেল তুলে নিয়ে খেতে লাগলাম। আমার এই ক্যাজুয়াল চালচলন স্পষ্টতই তার পছন্দ হল না। সে হালকা ভ্রু কুঁচকে বলল, শুনেছি হাই স্কুলের পর তুমি আর পড়াশোনা চালিয়ে যাওনি। পড়াশোনা খুব ক্লান্ত করে দেয়। শাও ওয়াংকিং ঠান্ডা চোখে জিজ্ঞাসা করল, তাহলে এখন কি করো? জিমে যাই, রান্না করি আর রিসার্চ করি যে আরও আয়েশ করে কিভাবে শুয়ে থাকা যায়। কয়েক সেকেন্ডের জন্য পুরো ঘর শান্ত হয়ে গেল। তারপর তার ঠোঁটে হালকা অবজ্ঞা ভরা হাসি ফুটে উঠল। তাহলে সত্যি বলতে তুমি কেবল একজন অপদার্থ বড়লোকের বকে যাওয়া ছেলে। আমি উদাসীনভাবে কাঁধ ঝাঁকালাম। সে হালকা ঠান্ডা হাসি হাসল। তার চোখে এখন পরিষ্কার অবজ্ঞা ছিল। নিঙ্গে, সোজাসুজি কথা বলি, এই বিয়ে আমাদের ঠাকুরদাদা ঠাকুমাদের আমলের একটা রসিকতা। এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। আমি শাও ওয়াংকিং। আমার এমন একজন স্বামী চাই যে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারবে। এমন কোনো অকেজো মানুষ নয় যাকে শুধু খাওয়া দাওয়া আর ফুর্তি করতে পারে। তারপর সে অত্যন্ত ঠান্ডা মেজাজে বলল, তাই আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি আগ্রহ নিয়ে তার দিকে তাকালাম। সে এমনভাবে কথা বলছিল যেন কোনো মহারানী গরিব প্রজাদের ওপর দয়া করছে। আশা করি তুমি নিজে গিয়ে আমার ঠাকুরদাকে বলবে এই সম্পর্ক শেষ করার কথা। ক্ষতিপূরণ হিসেবে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি,
অথবা আমাদের কোম্পানিতে কোনো আরামদায়ক চাকরি পাইয়ে দিতে পারি। আমি প্রায় মুখের আপেলটা থুথু করে ফেলেই দিতাম। টাকা? চাকরি? তার কি বিন্দুমাত্র ধারণা আছে যে শাও গ্রুপের ওপর তার এত অহংকার, সেটা আমার মোট সম্পত্তির সামনে খুচরো পয়সার মতো? তার অহংকারী মুখ দেখে আমার হঠাৎ মজা লাগতে শুরু করল। গত জীবনে তাকে দেখার অধিকারটুকুও আমার ছিল না, আর এই জীবনে সে আমার সামনে বসে আমাকে কম্পেনসেশন অফার করছে। আমি মুখ মুছলাম আর হাসতে হাসতে বললাম, ঠিক আছে। শাওয়াংকিং এক মুহূর্তের জন্য চমকে গেল। সম্ভবত সে আশা করেনি যে আমি এত সহজে রাজি হয়ে যাব। সে আবার তার সেই ঠান্ডা মুখের সাথে জিজ্ঞাসা করল, তাহলে কি চাই তোমার? আমি দাঁড়ালাম, ধীরে ধীরে তার কাছে গেলাম, তারপর ঝুঁকে তার কানের কাছে ফিসফিস করলাম,